নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আজকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন ভারতীয় ফুটবলের জন্য, যেখানে আইএসএলের যে ক্লাব জোট, সেই ক্লাব জোটের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী একটি বৈঠক ছিল দিল্লির স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে হাউস সেখানে। এবং সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে অবশ্যই কর্মকর্তারা তারা গিয়েছিলেন। ইস্টবেঙ্গল থেকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি গিয়েছিলেন। মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়েন্টের সিইও বিনয় চোপড়া তিনি গিয়েছিলেন। এবং প্রত্যেকটা দল থেকে কিন্তু প্রতিনিধিরা গেছিলেন এবং সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে ইতিমধ্যেই আপনারা অবশ্যই আমাদের যে ক্রিয়েটিভ পোস্ট সেটার মধ্যে দিয়ে দেখেছেন যে ক্লাব জোটকে নিয়ে কিন্তু আগামী 4-5 বছরের যে চুক্তি আগামী আইএসএলে সেটা হতে চলেছে। এবং একাধিক বিষয়, ফুটবল ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্টেডিয়াম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেগুলোই আমরা বিস্তারিত জানবো। কী আলোচনা হলো মূলত আজকের বৈঠকের পর, সাইবদা? না, প্রথমত তুমি একটা জিনিস ভুল বলেছ, সেটা যে ক্লাব জোটের সঙ্গে মিটিং নয়। ক্লাব জোটের সঙ্গে মিটিং না, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মিটিং। ক্লাবরা এখানে জোট বেঁধে এসেছে এটা বিষয় নয়, বরং ক্লাব প্রতিনিধিদের একটা অংশ, বুঝতে সুবিধা হবে, তারা বলেছিল আইএসএলটা করবে ক্লাবেরা মিলে। সেখানে তখনই ক্লাব জোট তৈরি হয়েছিল। এখন কথা হচ্ছে, সেই যে ক্লাব জোট তৈরি হয়েছিল তার নেতৃত্ব মোহনবাগান ছিল, বা মোহনবাগানের যারা কর্মকর্তা তারা ছিল। সেই বিষয়টা আপাতত শিলমোহর পড়ার পথে। এখন 2 বছর হবে না 4 বছর হবে, 4 থেকে 5 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, মানে 1 বছর নয়। কিন্তু যেমন এটা যেমন 1 বছর এরকম একটা হয়ে গেল এরকম নয়, মাল্টিপল ইয়ার্স সেটা থাকবে। এই বিষয়টায় শিলমোহর পড়ার পথে। তা শিলমোহর কবে পড়তে পারে? সোমবার পড়তে পারে, 15 তারিখ। 1 সপ্তাহ ধরে নাও, 1 সপ্তাহ, 6 দিন, 1 সপ্তাহ এইরকম। এবং এক্ষেত্রেও মানে সম্মিলিত ক্লাবগুলির হাতে, ক্লাব সমন্বয়ের হাতে এই আইএসএলের মানদণ্ড থাকবে ইউরোপে বেশ কিছু দেশে যেভাবে চলে। এবং মার্কেটিং রাইটস ইত্যাদি, তার জন্য যে পার্সেন্টেজ রাখা আছে সেটা কার কাছে বিক্রি হবে বা কোথায় যাবে, সেগুলো নিয়েও ফার্দার আলোচনা করার জায়গা রয়েছে। তবে ক্লাবগুলো কিছু টাকা, গতবারে যেমন 1 কোটি টাকা করে দিয়ে একটা টাকা উঠেছিল, সেই টাকা ফেডারেশনকে দেওয়া এবং তার বিনিময়ে লিগটা নিজেরা পরিচালনা করা, এবং লিগের যে আইন নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো ফেডারেশনের হাতে দিয়ে নিজেরা লিগের প্রতিটা দল তারা মাঠের স্ট্রাকচার, গ্রাউন্ড স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি, কীভাবে খেলা হবে, টিকিট থেকে শুরু করে এভরিথিং, দল গঠন তো আছেই, তার সঙ্গে আরও আনুষঙ্গিক খরচ আছে, সেগুলো তারা মেনটেন করবে। যেভাবে এই বছরে হয়েছে ঠিক সেটাকে আরও একটু বড় রূপ কীভাবে দেওয়া যায় সেই নিয়ে আলাপ আলোচনায় শিলমোহরই পড়েছে বলা যায়। কিন্তু শিলমোহরটা দেওয়ার অপেক্ষা, ওই যে বললাম 1 সপ্তাহ, এটা গেল 1। এবং এই মিটিংয়ে ডায়মন্ড হারবার এফসিও ডাক পেয়েছিল। ডায়মন্ড হারবার এফসি এখনও পর্যন্ত যা খবর, তারা কিন্তু এই আইএসএলটা খেলছে। তারা তাদের মতো করে পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গোটাটাই মাথার মধ্যে রয়েছে নিয়ে তারা তাদের মতো করে আইএসএলের পরিকল্পনায় রয়েছে। আকাশ ব্যানার্জি খুবই ফুটবল লাভার, এবং বাকি বিষয়টা কি ইত্যাদি ইত্যাদি আমরা রাজনৈতিক শো করি না, রাজনৈতিক আলোচনাও করি না। তবে হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং কিন্তু এই মিটিংয়ে ডাক পায়নি, কেননা তাদের আইনত অবনমন ঘটে গেছে। ফুটবলের স্ট্রাকচার অনুযায়ী, আইএসএলের স্ট্রাকচার অনুযায়ী তাদের অবনমন ঘটে গেছে। তাদের কোনো প্রতিনিধি এখানে ডাক পায়নি। তবে তারা যাতে আইএসএল খেলতে পারে, শোনা যাচ্ছে তারা যাতে আইএসএল খেলতে পারে, এ নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সহ 3 থেকে 4টি দল কিন্তু এটা নিয়ে প্রস্তাব রেখেছে যে হাফডান লিগে তাদের পক্ষে এটা ঠিক হচ্ছে না, ইনজাস্টিস হচ্ছে। যদিও আমরা জানি মোহামেডান স্পোর্টিং এটা নিয়ে আদালতের পথেও গেছে, সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, জানি না সেটা
কবে সামনে আসবে 2-1 দিনের মধ্যে হয়তো। এই হচ্ছে বিষয়। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হয়েছে, সেগুলো আমার মনে হয় তোমার দিক দিয়ে একটু বলো, বাকিটা আমি যদি তোমাকে ব্যাখ্যা করতে পারি। এবং সেক্ষেত্রে আরও যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে খেলোয়াড়দের যে বেতন, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ স্যালারি ক্যাপ খেলোয়াড়দের, এবং যেটা আমরা কয়েক মরশুম ধরে আলোচনা করছিলাম যে ওই যে ছাপা শাড়ি বেনারসির দামে এজেন্টরা বিকিয়ে দেয়, সেক্ষেত্রে সেই দিকটা নিয়ে কোনো আলোচনা হয়েছে বা সেই বিস্তারিত? হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে আলোচনা হয়েছে, একটা প্রস্তাবনা তো রয়েছে। স্যালারি ক্যাপ এবং দলগুলো সত্যি আর্থিকভাবে লাভবান হচ্ছে না, লস হচ্ছে, এটা আইএসএল এর দীর্ঘদিনের আলাপ আলোচনা। কিন্তু কথা হচ্ছে মোহনবাগান, সুপার জায়ান্ট সহ বেশ কিছু দল কিন্তু মাল্টিপল লেয়ারের বেশ কিছু ফুটবলারের চুক্তি করা রয়েছে। এখন এই মাল্টিপল লেয়ারের চুক্তির ক্ষেত্রে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকে তো নতুন করে আর স্যালারি ক্যাপের আওতায় আনা যাবে না, বরং যে চুক্তিতে তাদের সঙ্গে চুক্তি হয়েছে সেটা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে নতুন কিছু করা যাবে না। এখন স্যালারি ক্যাপ আনতে গেলে নতুন ফুটবলারদের ক্ষেত্রে সেটা করা যাবে কি না, আমার মনে হয় এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনাটা মনে হয় এখানে সম্পূর্ণ ইমিডিয়েট সময় করা সম্ভব না। এর কারণ হচ্ছে এবং বছরে 60 লক্ষ টাকা ফুটবলারদের পেমেন্ট ক্যাপ করা যায় কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং সেটা খুব পজিটিভভাবে হয়েছে। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, বললাম একদম ঠিক কথা। ইন্ডিয়ান ফুটবল কত র্যাঙ্কিং এখন? আরও 4 ধাপ না কত নেমে গেছে, কত ছিল? যাই হোক, 50-এর কাছাকাছি চলছে, 150। এই তো ইন্ডিয়ান ফুটবল। আর সেখানে ছাপা শাড়ি বেনারসির দরেই বিক্রি হওয়ার মতো, এবং এতটা কোনো মানে হয় না। একটা মোটামুটি একটা রিজনেবল হলো, আর এই রকম একটা মানে মুদ্রাস্ফীতির মতো দাম বৃদ্ধি করে দেওয়াটার কোনো মাথার মুন্ডু নেই গোটা বিষয়টার। এটা ক্লাবগুলোও বুঝেছে, ফুটবলাররাও জানে, কিন্তু তাদের এজেন্টদের বোঝা উচিত যে তারা মাঠে না খেলেও শুধুমাত্র এর মেল আইডি আর ওর ফোন নাম্বার তাকে দিয়ে দিলেই যে সব ইনকামটা সে নিয়ে করে চলে যাবে, এটা হতে পারে না। পারফরমেন্স তাকে করতে হয় না, টাকাও তাকে দিতে হয় না, শুধুমাত্র মেল আইডি আর ফোন নাম্বারটা দেওয়া নেওয়া করে, তাই তো? তা এটাকে বন্ধ হওয়া জরুরি আছে। একটা নির্দিষ্ট দামে গোটাটা বাঁধা খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, এটা একটা আলোচনার বিষয় তো এখানে ছিল। তাতে বিদেশি কোচের পাশাপাশি ভারতীয় কোচরাও বিদেশি কোচের পাশাপাশি বিদেশি কোচ থাকুক, আলোচনার মধ্যে এটাও ছিল যে বিদেশি কোচ থাকুক, কোনো আপত্তি নেই, সমস্যা নেই, কিন্তু সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সমস্ত এগুলো যাতে ইন্ডিয়ান কোচ হয়, তো তাহলে সেটা অনেক ফুটবলের পক্ষে ভালো হবে। আর একটা বিষয় ছিল যে দলগুলো ইতিবাচকভাবে যে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদেরকে যাতে খেলাতে পারে, যে দলগুলো আইএসএল অংশগ্রহণ করছে সেখানে, এবং একটা নির্দিষ্ট ডেটা ব্যাংক যদি থাকে, সেই ডেটা ব্যাংক যদি ফেডারেশন একটা প্রস্তাব রাখে, ডেটা ব্যাংক যদি ওপেন করে সবার সামনে রাখে, সেই ডেটা ব্যাংক থেকে যদি এই ফুটবলারদেরকে নিতে পারে, ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিতে পারে এবং তাদেরকে ভারতে এনে খেলানো যায় এই আইএসএলের মতো একটা বড় পর্যায়ে, তাহলে ভবিষ্যতে ভারতীয় টিম করতে অনেক সুবিধা হবে, এবং সেটা একটা আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল খেলতে পারবে, ন্যাশনাল টিমের ক্ষেত্রে সেই ইফেক্ট পড়বে। এটা গুড ভাবনা। এই আলোচনাও অল্প হয়েছে, এবং সেই আলোচনাটা কতটা ভবিষ্যতে কাজ করবে, দেখো ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তো আলাপ আলোচনার সুযোগ কম ঘটে, বরং সেখানে কিছু আইডিয়া জেনারেট করা যায়। সেই আইডিয়া জেনারেট নানা পক্ষ থেকে, বিভিন্ন ক্লাব, সেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই বা ব্যাঙ্গালোর, যারা উপস্থিত ছিল তারা তাদের মতো করে নানান আলোচনা সেখানে করে। খুব ভালো ভালো আলোচনা এখানে উঠে এসেছে। তুমি যদি এবার বিশ্বকাপে দেখো, বিশ্বকাপে কিন্তু 48টা দেশ খেলছে, কিন্তু প্রচুর দেশ এখানে রয়েছে, তারা একেবারে তাদের বংশোদ্ভূত ফুটবলার নিয়ে, ছোটো ছোটো কান্ট্রি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কিন্তু তারা বিশ্বকাপের ময়দানে চলে গেল, অথচ আমরা মানে আমও নেই, ছালাও নেই। আমাদের ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন দেশে খেলছে, 4 জন খেলছে, যা এখন গোটা পৃথিবীতে এরকম আরও যদি খোঁজা যায়, তাদেরকে পাদপ্রদীপে আলো নিয়ে আসা যায়, তাহলে নিশ্চয়ই সংখ্যাটা আরও বাড়ানো যায়। যাই হোক, এই হচ্ছে গোটা বিষয় রয়েছে। আরও কি কিছু আছে? এগুলোই মোটামুটি ছিল, এবং আগামী 15 তারিখ এটা একটা মানে প্রাথমিক আলোচনা, এবং আগামী 15 তারিখ আরও একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে আরও বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা, এবং অবশ্যই আরও ফুটবল সংক্রান্ত আপডেট পেতে আপনাদের কিন্তু নজর রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। ধন্যবাদ। এক্সট্রা টাইম।